নমস্কার বন্ধুরা, উপস্থিতির জন্য ধন্যবাদ। এক্সপ্লেন করতে চলেছি একটি রোমান্টিক মুভি ওরা তিনজন। তিনি শুরুতেই প্রথমে দেখাতে থাকে রিয়া বলে একজন মহিলা তার ফোনে একজন আত্মীয়ের সাথে তাদের ছেলে মেয়েদের ভর্তি হওয়া প্রমোশন যাবতীয় নিয়ে কথা বলছে। তারপরে এখানে রিয়ার হাজবেন্ড বিধান এসে কাজের শেষে উপস্থিত হয়। এখানে তার পরিচয় সে একজন সরকারি কর্মচারী, পুলিশ, যেমন তেমন পুলিশ না, স্পেশাল ব্রাঞ্চের পুলিশ। এখানে রিয়াকে বলতে থাকে যে নতুন যে বস এসেছে তাকে একটু বিরক্ত করে। রিয়া বলতে থাকে কোনো মন্ত্রী মিনিস্টারের ছেলে হলে, ভাইপো হলে সেও সেই জিনিসগুলোই করতে, অবাক হওয়ার মতো কিছু নেই। বলতে থাকে সেই পুলিশ ইনভেস্টিগেশন স্পেশাল ব্রাঞ্চে যেই ডিপার্টমেন্টে আছে, সেখানে তার মাথার উপর যে দুজন বস আছে দুজনেই ভীষণভাবে ডেডিকেটেড। একজন মহিলা ডিআইজি জয়েন করেছে, তার নাম প্রজ্ঞা চ্যাটার্জি। সকল অলস ব্যক্তিদের একেবারে যে পায়ের আঙুলের উপর দাঁড় করিয়ে রেখে দিয়েছে। পরে দেখাতে থাকে তাদের বাড়ির কাজের মেয়ে মিনু এসে দুজনকে কিছু স্ন্যাক্স খেতে দেয়। কোন খবরের টিভি চ্যানেলটা দেখবে সেটাও সে চালিয়ে দেয়। দেখে বিধান রিয়াকে বলে ভালো হয়েছে, মিনু তাহলে অনেক কিছু জানে, অনেক সুবিধা করে। রিয়াটা বলে এই কথাগুলো বলেই বিধান মিনুকে মাথায় তুলেছে। সকালেই নাকি মিনু রিয়াকে জানিয়েছে যে পুজোর পর 100 টাকা যদি তার বেতনে না বাড়ানো হয় তাহলে সে কাজ ছেড়ে দেবে। তাদের একজন প্রতিবেশী আছে, সে তো মুখিয়ে আছে, এই দেখে ওকে ছাড়লেই সে নিয়ে নেবে। বিধান বলতে থাকে ছাড়লে ছাড়বে, এতে এত ভাবার কি আছে। বলে এত সহজে এখনকার দিনে বিশ্বস্ত লোক পাওয়া যায় না। এই খবরের চ্যানেলে সাধন সেন বলে একজন রাজনৈতিক বন্দী খবর দেখাতে থাকে যে পালিয়ে গেছে। যেই পুলিশরা তার নিরাপত্তায় ছিল তাদের সাসপেন্ড করা হয়েছে। সাধন সেন যেই দলের হয়ে কাজ করে সেই দলের কিছু ছেলেরা ওদের মধ্যেও এখন ঘোরাঘুরি করছে দেখা গেছে। বিধান খবরটা দেখে রিয়াকে বলতে থাকে তাদের উপর এক্ষুনি চাপ এলো বলে। উনি ঘরের বেল বেজে ওঠে এবং কাজের মেয়ে মিনু এসে বলে প্রতিবেশী মিসেস দে এসেছে। তারা শুনে বিধান রিয়াকে বলতে থাকে যে সে যেন মিসেস দে কে নিচেই সামলে না, এই স্ন্যাক্স গুলো কোনোভাবে মিসেস দে কে সে দিতে চায় না। এটাও বলে যে হয়তো মিনু হয়তো জানলা খুলে এই স্ন্যাক্স গুলো তৈরি করছে। গন্ধে গন্ধে মিসেস দে চলে এসেছে। দেখে রিয়া মিসেস দের সাথে কথা বলতে গেলে মিসেস দে বলতে থাকে এবারের একটা ক্লাবের কিটি পার্টিতে যে একটা সুন্দর শাড়ি পরেছিল সেই শাড়ির জন্য মিসেস দের মেয়ে সেটা চেয়েছে দেখে, তাই মিসেস দে এখানে এসেছে সেই বুটিকের নাম্বার এবং ঠিকানাটা জানতে। বলে কোনো বড় ব্যাপার না, সে কিছুক্ষণের মধ্যে লিখে মিনুর হাত দিয়ে পাঠিয়ে দেবে। তারা দুজন একসাথে কথা বলতে থাকে। তখনই রিয়ার অনুভব তাদের হয়তো ঘরের বাগানে বা আশেপাশে কেউ একজন ঢুকে পড়েছে। এই কথাটা মিসেস দেকেও জিজ্ঞেস করে দেখে যে সে কি এখানে একা এসেছে না কাকুর সাথে এনে। তোরে মিসেস দে বলে সে তো জানে যে সে একদমই একা। রিয়া বলতে থাকে সেটাই একটা বড় চিন্তার বিষয়, কারণ তার এখন বয়স হচ্ছে, ভাবে একেবারে একা থাকা কোনোভাবেই ঠিক না। মিসেস দে চলে যাওয়ার পরে হঠাৎ রিয়া দরজা বন্ধ করতে একটা লোক এসে তার দরজার সামনে দাঁড়িয়ে পড়ে। এখানে রিয়া তাকে চিনতে না পারলে ব্যক্তিটি তাকে রি বলে সম্বোধন করে। রিয়া ভালো করে সেই ব্যক্তির মুখ দেখে চিনতে পারে। নাম হচ্ছে সাধন সেন, আর ইউনিভার্সিটির প্রেম বন্ধু সহপাঠী এবং বর্তমান একজন পালিয়ে যাওয়া আসামি। তাকে নিয়ে খবরে কিছুক্ষণ আগে দেখানো হয়েছিল। এদিকে দেখায় বিধানের কাছে তার বসেদের কল চলে এসেছে। ধন নামক একজন আসামি পালিয়েছে এবং তাদের খোঁজার দায়িত্ব তাদের উপরই পড়েছে। পরে রিয়া একটা কাগজের মিসেস দের জন্য সেই বুটিকের নাম, নাম্বার এবং ঠিকানা কিছু লিখে মিনুর হাত দিয়ে পাঠিয়ে দেয়। থেকে বেরিয়ে গেলেই তখনই সেখানে সেন এসে উপস্থিত হয় আর তাকে বলতে থাকে আজকে রাতটুকু সে পালিয়ে ক্লান্ত হয়ে গেছে, ওর হয়ে গেলেই সে কথা দিচ্ছে এখান থেকে চলে যাবে। এই কথা শুনে রিয়াও তাকে আশ্রয় দেয়। তাদের ঘরের গেস্ট রুমে তার স্বামীকে না জানিয়ে সাধনকে ঢুকিয়ে দেয়। বন্ধ করে আওয়াজ শুনতে পেয়ে বিধান জিজ্ঞেস করে রিয়াকে যে কে এলো। সামলে নিয়ে বলে কেউ আসেনি, মিনু বরং মিসেসদের বাড়িতে গিয়েছে। তারপরে আবার রিয়া দরজা খুলে গেস্ট রুমের বলে দেয় সাধনকে এরকম আশেপাশে কেউ আছে মনে করলে সে যেন বাথরুমে লুকিয়ে পড়ে। এদিকে দেখায় তাদের বাড়ির আবার বেল বেজে ওঠে। দরজা খুলে দেখা যায় কিছু পুলিশ অফিসার এসেছে। বিধানকে দেখে স্যার বলে সম্বোধন করে এবং বলতে থাকে মোটামুটি আনুমানিক সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যে সন্দেহভাজন ব্যক্তিকে তাদের এলাকাতেই তার বাড়ির আশেপাশে দেখা গেছে। তাদের বাড়ি সার্চ করে তারা দেখতে চাইছে। তোর এই বিধান বলে যে এরকম করার কোনো মানে এলাকাতে দেখা গেলে আগে এলাকাতে খুঁজে দেখা উচিত। সাধন সেন যে আসামি পালিয়েছে সে একজন শিক্ষিত আসামি, হঠাৎ করে এসে একজন পুলিশের বাড়ির অতিথি হতে চাইবেন। বিধান এটাও জানায় যে ডিআইজি তাদের সকলকে ডেকে পাঠিয়েছে। বিধান যাচ্ছে আর তার সাথে আরো পুলিশরাও যায়। এদিকে আবার গেস্ট রুমের মধ্যে থেকে হঠাৎ করে আওয়াজে আর চিন্তা হতে থাকে, কারণ সামনে সকল পুলিশ আছে। দাঁড়িয়ে থাকা পুলিশরা বলে বিধানকে গেস্ট রুমের ভেতর থেকে আওয়াজ এসেছে, একবার সার্চ করে দেখে নিলে হয়। তখনই দেখা যায় সেখানে মিসেস দের বিড়াল পপি উপস্থিত হয়ে গেছে। পুলিশদের বলে যে এবার বুঝেই গেছে যে কোথা থেকে আওয়াজ এসেছে। পুলিশরা তখনও সন্দেহ করলে গেস্ট রুমের দিক বিধান বলতে থাকে যে সাধন সেনকে যদি বিড়ালের সাথে তুলনা করা হয় তাহলে তাদের কারোরই সম্মান থাকবে না। এদিকে দেখাতে থাকে বাইরে থেকে দাঁড়িয়ে একজন ব্যক্তি ঘরের উপর নজর রাখতে, সম্ভবত সে সাধন সেনের দলের কেউ বা তার বিরোধী কেউ। বিধান আর বাকি পুলিশরা চলে যাওয়ার পর রান্নাঘরে কাজ করতে থাকে আর তাদের কাজের মেয়ে মিনু জিজ্ঞেস করতে থাকে সে কখন খাবে। তোরে রিয়া জানায় যে বিধান আসার পর সে
খাবে, তাকে সে বলে খেয়ে ঘুমিয়ে পড়তে, সে জেগে আছে। এদিকে দেখাতে থাকে রিয়া সাধনের ঘরে গিয়ে তাকে জিজ্ঞেস করে যে তার আসার কারণ কি। এখানে রিয়াকে জানায় যে সে এখানে আছে তাই সে এসেছে। রিয়া বলে উত্তরে যে কথা দিয়ে ভোলানোর অভ্যেস আজও তার যায়নি। এখানে আসলে সাধন এসেছে কারণ সে জানে যে রিয়ার স্বামী একজন পুলিশের বড় কর্তা, এখানে এলে সে সহজে শেল্টার পেয়ে যাবে। এদিকে আবার পুলিশের হেডকোয়ার্টারে দেখানো হতে থাকে ডিআইজি প্রজ্ঞা চ্যাটার্জি সকলকে বলতে থাকে ঘটনাটা ঘটেছে খুবই দুর্ভাগ্যবশত ঘটেছে, এমনিতেই তারা কোণঠাসা, ইদানিংকালে তাদের খুব একটা সুনামও নেই। বিধানও কথাটা শুনে প্রজ্ঞা চ্যাটার্জিকে বলতে থাকে যে এখানে সেও যে কোনো এক্সকিউজ দিতে পারবে সেটাও দিতে পারছে না। একজন পুলিশ বলতে থাকে যে তাদের বেশি সতর্ক থাকতে হবে। আর বিধান বলতে থাকে যে বাকিদের থেকে জেনেছে যে তার এলাকায় নাকি সাধন সিংকে দেখা গেছে। ডিআইজি প্রজ্ঞা চ্যাটার্জি উত্তরে বলতে থাকে হ্যাঁ, সকলের মুখে সেও সেই কথাটা শুনে, সকলের বলা কথাই যে সবসময় সত্যি হবে তারও কোনো মানে নেই। এখানে বিধানকে বলে যে সে বিধানের উপর ভরসা করছে, সে যেন বিশেষভাবে এই দিকটা দেখে। উত্তরে বিধান বলে সে আপ্রাণ চেষ্টা করবে। এদিকে আবার দেখাতে থাকে রিয়া তার বাড়িতে বেডরুম থেকে বেরিয়ে তার রান্নাঘরে এসেছে, থেকে কিছু খাবার বার করতে গিয়ে তখনই তাদের বাড়ির কাজের মেয়ে মিনু এসে তাকে জিজ্ঞেস করে দাদাবাবু চলে এসেছে কিনা। ভয় পেয়ে যায় রিয়া, হাতের খাবারটা মিনুর গায়ে পড়ে রিয়া ভয়ের মধ্যেই মিনুকে বকাবকি করতে থাকে, বেশি বুঝে গেছে, তাকে তো ঘুমোতে বলেছিল, সে কেন চলে এসে তার দাদাবাবু এখনো পর্যন্ত ঘরে আসেন। এটাও বলে দেয় সে যতক্ষণ না ডাকছে সে যেন নিচে না আসে। এদিকে দেখায় রিয়া আবার গেস্ট রুমে সাধনের কাছে এসেছে জন্য কিছু খাবার আবার জল নিয়ে তাকে জল খেতে দিলে এখানে সাধন বিষম খায়। আর এখানে অতীতের কথা তাদের কলেজ ড্রেসের মনে পড়তে থাকে। সাধনের অভ্যেস এখনো পাল্টানো না, জল খেতে খেতে সে এখনো বিষম খায়। এরকম একই জিনিস দেখানো হতে থাকে ফ্ল্যাশব্যাক। সাধন বিষম খেলে রিয়া তাকে সাবধান করতে থাকে। তার অন্য একজন বান্ধবী এসে বলতে থাকে যে নিঃশ্বাস নেওয়ার জন্য সাধন ওপরে তাকাবে কি করে, সামনে তো রিয়া আছে। এভাবেই তারা মজা করতে থাকে। সাধনের আনা খাবারটা সাধনকে খেতে দিয়ে রিয়া বলতে থাকে মানে সে কোনোভাবেই সেফ না, কারণ পুলিশরা তাকে আশেপাশে খুঁজছে। রিয়ার হাজবেন্ড পুলিশের একজন বড় কর্তা, সে যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। কথাটা শুনে সাধন বলে সে ভুল করেছে, তো রাতে এভাবে এসে তার বন্ধুর কাছে তাকে বিপদেই ফেলেছে। এদিকে আবার ফ্ল্যাশব্যাকে তাদের পুরনো সময় দেখানো হতে থাকে। রিয়াকে একটা এনভেলপ দেয় আর বলতে থাকে এনভেলপটা তার কাছে রাখতে কিছুদিনের মধ্যে তাদের দলের একজন এসে নিয়ে যাবে। এটাও জানিয়ে দেয় সামনের সপ্তাহে পার্টির কাজে তাকে যেতে হবে পুর বলে একটা জায়গা। এখানে সাধনের থেকে জানতে চাই এর পরিবর্তে সে কি পাবে। সাধন বলতে থাকে এখন সে খুব হিসেবি হয়ে গেছে। তোরে রিয়া বলতে থাকে দুজনের মধ্যে একজনকে তো বাস্তবের মাটিতে পা ফেলে চলতে হবে। তোরে সাধন রোমান্টিসাইজ করে বলতে থাকে এর মুখ থেকে দুজনের কথাটা শুনতে খুব ভালো লাগবে। সেখানে একটা পুলিশ চলে আসে আর বলতে থাকে তার অনেক সময় হয়ে গেছে আর তারা এখানে বসতে পারবে না। সাধন বলতে থাকে সারাদিন খুব গরম গেছে, সামান্য একটু হাওয়া ছেড়েছে, একটু বসেছে, কি হয়েছে। তার সে রুড়ুভাবে বলতে থাকে যে মহিলাদের নিয়ে এখানে সঙ্গ করে বসলে চলবে না। উত্তরে বলতে থাকে যে পুলিশের খুব জ্বলছে, জ্বলে যাক বলে তারা চলে যায়। তো মানে দেখাতে থাকে রি বলছে যে কাজের প্রতি তারা হয়েছিল প্রভাতে তারা চেয়েছিল সিস্টেমে আগুন ধরাতে, পাল্টাতে, তারা সেরকম তো কিছুই করে উঠতে পারেনি, উল্টো তারা আসামি হয়ে গেছে। বলতে থাকে সে ভীষণভাবে চেষ্টা করেছিল তাদের সমস্ত সংগঠন নিয়ে প্রত্যেককে। উনি আবার ঘরের বেল বেজে উঠে এমনকি গেস্ট রুমের ওয়াশরুমে বন্ধ করে দিয়ে রিয়া আবার বাইরে যাকে আবার বাইরে দাঁড়িয়ে থাকা পুলিশরা এসেছে। তারা বাইরে এতক্ষণ পাহারারত ছিল, কিছুক্ষণ আগেও যারা এসেছিল তাদের এখানে আবার আসার কারণ জানতে চাই। বলতে থাকে স্যার যে বেরিয়ে গেছে ঘর থেকে তারা জানার মতো তাদের ওপর থেকে খবর পেয়েছে সেন ব্যক্তি তাদের এই আশেপাশে এলাকাতেই আছে। দিকে তো তার বাড়ির এদিকেই তাকে দেখা গিয়েছিল। এখানে রিয়ার কাছে তারা অনুরোধ করে ঘর একবার সার্চ করার অনুমতি ছিল। রিয়া জানায় যে প্রায় এখানে তাকে একা থাকতে হয় কারণ তার স্বামী কাজে বাইরে থাকে, তার স্বামী এই কাজের জন্যই বাইরে গেছে। প্রজ্ঞা চ্যাটার্জি তাকে দেখে পাঠিয়েছে। এখানে তার হাজবেন্ড ফিরে আসা না পর্যন্ত কোনোভাবেই তাদের সাহায্য করতে পারছে না বলে সে তাদের পাঠিয়ে দেয়। দেখে আবার গেস্ট রুমে গিয়ে রিয়া সাধনকে বাইরে বার করতে এখানে প্রশ্ন করতে থাকে যে কেন এরকম ভয়ানক জীবন বেছে নিয়েছে, কেন তাকে আগে ছেড়ে চলে গিয়েছিল। তারা দুজন একসাথে থাকবে এই কথাটা শুনতে তো তার খুব ভালো লাগতো। সাথে এটাও জানিয়ে দেয় যে পুলিশ বাইরেই আছে পাহাড়ে, সম্ভবত তারা আবার ফিরে। পরের বেল আবার বেজে উঠলে রিয়া বলতে থাকে তার এবার ভীষণ ভয় লাগছে, তার মাথা কাজ করছে, এখন হয়তো তার স্বামী বিধানও চলে আসতে পারে। রিয়া এখানে সাধনকে বিছানার নিচে লুকোতে বলে। তোরে সাধন বলে সে আর পালিয়ে পালিয়ে পাচ্ছে না। রিয়ার যদি মনে হয় আর তার স্বামী যদি চলে আসে বিধান তাকে যেন তার সামনে নিয়ে আসে, পর এখানে যা হওয়ার হবে। আবার রিয়া এই কথাটা শুনে সাধনের সে আবার তাকে ওয়াশরুমে বন্ধ করে দেয়। পর আবার ঘরের দরজার লক খুলেই দেখে যে মিসেস দে এসেছে। মিসেস দে এখানে পুলিশ আসার কারণ জানতে চাইলে উত্তরে রিয়া হওয়ার মতো তো কিছু নেই, পুলিশের বাড়িতে পুলিশ আসবে এটা তো কোনো ভুল কিছু নেই। মিসেস দে বলে না তার স্বামী বেরিয়ে গেছে কাজে, অত পুলিশরা এলো এই নিয়ে সে বলছে এখানে একা থাকছে। উত্তরে রিয়া বলে সে আর একা কোথায়, তার সাথে তো তার বাড়ির কাজের মেয়ে মিনু আছে। মিসেস দে এখানে একদম একা, তার বয়সও হয়েছে। এটাও খবরে পাওয়া গেছে যে তাদের এলাকাতেই একজন দাগি আসামি ঘোরাঘুরি করছে। এখন
দরজা খুলে রাখাটাও ঠিক হবে না, তাই তাকে বাড়ি চলে যেতে বলে দে। তারপর আবার জিজ্ঞেস করে যে তার বিড়াল যে তাদের হয়তো ঘরে এসে যার নাম পপি আসলে রাতে তার কাছে থাকছে না, বাইরে বেরিয়ে যাচ্ছে ইদানিং। রিয়া বিরক্ত হয়ে বলে যে হুলো বিড়াল নিয়ে যদি এত তার অসুবিধা হলে হুলোর বদলে এবার থেকে তো সে মিনি বিড়াল পুষতে পারে। ওর তাকে সে বাড়ি থেকে বিদায় করে দেয়। এদিকে আবার পুলিশ কোয়ার্টারে দেখাতে হতে থাকে যেখানে ডিআইজি প্রজ্ঞা চ্যাটার্জি তার উচ্চপদস্থ কর্তার সাথে কথা বলছে এবং সাধারণ তর্ক বিতর্ক কিছু হচ্ছে। এখানে সেই উচ্চপদস্থ কর্মকর্তা প্রজ্ঞা চ্যাটার্জি তার বাকি দলের ওপর চাপ দিতে থাকছে। পরে প্রজ্ঞা জানিয়ে দেয় তার উচ্চপদস্থ কর্মকর্তাকে সে যা চায় করতে পারে, তার সিদ্ধান্ত নিতে পারে। সে এটাও জানিয়ে দেয় সে তার দলের হাত কখনই ছেড়ে দেবে, আর এইটুকু ভরসা আছে তার দলের লোকেরা এই কেসটা সলভ করে নেবে। দেখায় রিয়া আবার কথা বলছে সাধনের সাথে যে বারবার লাখ তাকে কোনোভাবেই ফেভার করবে না। আর স্বামী বিধান কতক্ষণে ঘরে আসছে সেটা রিয়া জানে না। এখানে পুলিশি পাহারা বাইরে টগল দিচ্ছে না চলে গেছে সেটাও সে জানে না। উত্তরে বলতে থাকে যে তার এখানে আসাটাই ভুল হয়েছে, সে বুঝতে পারছে না জীবন ধরে সে শুধুমাত্র ভুলই করে গেছে। কেউ কথা রাখে, এখনো কেউ কথা রাখে না, কারণ তারা যে কাজে নেমেছিল এবং যেগুলো করার চেষ্টা করেছিল পরিবর্তন তার কিছুই হয়ে ওঠেনি। দলও প্রায় এখানে অনেক নিষ্ক্রিয় হয়ে গেছে, শত্রু অনেক বেড়ে গেছে তার। এখানে বলতে থাকে রিয়াকে যে সুখ বলে কিছু নেই। আবার ফ্ল্যাশব্যাকের দৃশ্যে দেখাতে থাকে সাধন অনেকক্ষণ অপেক্ষা করছিল রিয়ার জন্য এবং রিয়া অনেকক্ষণ বাদে এসে তাকে শুভ জন্মদিন উইশ করছে। তোরে সাধন জানায় তার হ্যাপিনেস চলে গেছে। তাকে কিছু বই দিয়ে বলে এগুলি লাইব্রেরি থেকে সে আনতে গেছিল এবং খুঁজতে গিয়ে দেরি হয়ে গেছিল, সে তাকে গিফট র্যাপও করতে পারে। সাধন বলে তার সমস্ত প্রিয় লেখকের বই রিয়া খুব ভালো মতো জানে। একজন লেখকের লাইন তুলে এখানে সাধন বলতে থাকে যে 33 বছর কেটে গেছে, কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না। বর্তমানে সাধন বলতে থাকে এখানে রিকে এই বছর মার্চ মাসে তার 37 বছরে সে পা দিল, কিন্তু কেউ কথা রাখেনি, কেউ কথা রাখেও না। তো এখানে রিয়া সাধনকে বলে আসলে এখানে সে সাধনকে শান বলে সম্বোধন করে। রিয়া বলে যে সত্যিকারের ভালো সে শুধুমাত্র বেসেছিল শানকে, এখানে শান কখনোই ভালোবাসেনি রিয়াকে। তৃতীয় দৃশ্যে এদিকে আবার দেখানো হতে থাকে যে একজন লেখকের লাইন তুলে বলছে এখানে সাধন একদিন বলেছিল বুকের মধ্যে তোর মাখা রুমাল নিয়ে যে সে যদি তাকে ভালোবাসে তার মুখ থেকে এরকম সুন্দর আতরের গন্ধ বেরোবে। তোমার এদিকে দেখাতে থাকে রিয়া বলছে যে তার গায়ে কখনোই আতরের গন্ধ হয়নি। হয়তো সাধন অর্থাৎ শান মনে করতে পারে যে সে ভীষণ সুখী আছে, বড় বাড়ি গাড়ি, মস্ত বড় একজন সরকারি উচ্চপদস্থ তার হাজবেন্ড। তো এই সমস্ত আশাগুলোই তার মায়ের ছিল। রিয়া এখানে অতীতের কথা বলতে থাকে সাধনকে। আর মা আসলে এখানে রিয়াকে নিয়ে একটা পার্টিতে যেতে চাইছে ক্লাবে, এখানে না করে দিয়ে বলে সে এরকম নাকা পার্টিতে কোনোভাবেই যেতে চায় না। মা বলতে থাকে যে আন্টির পার্টি এটা, সে একজন অনেক বড় সোশ্যাল অ্যাক্টিভিস্ট, মানুষ অনাথ মানুষদের জন্য অনেক কাজ করে। তার মাকে পেপার দেখিয়ে বলে যে না চোখে পড়লেও দেখতে পায় সে কোনো বড় ব্যাপার না, বিখ্যাত হওয়ার জন্য সে বিখ্যাত। একজন পেজ 3 ওম্যান বলে সম্বোধন করে সে এখানে। পারের মধ্যে সেই মহিলার পোশাক পরিচ্ছদ এবং এক্সেসরিজ দেখিয়ে বলতে থাকে একটা না করে হোক 1000 থেকে লাখের মধ্যে পড়। মা বলে তাতে কি সমস্যা হয়েছে, এতে তো তার কাজটা মিথ্যে হয়ে যায়। সেই মহিলার স্বামী একজন বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট। তোরে রিয়া বলতে থাকে এক্স্যাক্টলি তার পয়েন্টটা এখানে এটা, আমি যদি একজন এত বড় কোটিপতি হয়ে থাকে তাহলে তার বৈদেশিক অনুদান এবং দেশীয় সরকার থেকে অনুদানের কি প্রয়োজন। আর মা বলে এইসব কাজের জন্য কত টাকা লাগে সে তো খুব ভালো মতো জায়গা বলে তার কোনো আন্দাজাই নেই, কিন্তু তার মায়ের নিশ্চয়ই আন্দাজা আছে, তার জন্যই হয়তো তার মা তার বন্ধুকে ওখানে করে চলছে এভাবে। রিয়ার মা বলতে থাকে রিয়াকে সে এত এক্সাইটেড হয়ে যাচ্ছে কেন সে বুঝতে পারছে না, তার চেঞ্জ দেখেও সে অবাক। তার বিশ্ববিদ্যালয়ের বন্ধুরাই তার মাথাটা খাচ্ছে, বিশেষ করে সেই সাধন বলে ছেলেটি। রিয়ার মা আরো বলতে থাকে যে সাধারণ একটা মফস্বলে স্কুল মাস্টারের ছেলে, অথচ তার আদর্শ এবং কথা অনেক বড় বড়। রিয়া বিরক্ত হয়ে রেগে বলতে থাকে তার সাথে তো কথা বলতে আসেনি, তাহলে তার সমস্যা কত। রিয়ার মা বলতে থাকে তার মেয়ের সাথে কথা বলছে, তার মাথা খাচ্ছে, এতে তারই ক্ষতি হচ্ছে। আর মা বলে সে বুঝতে পেরেছে তার মেয়ে আজকে তার সাথে পার্টিতে যাবে, তো আগামীকাল যে পার্টিটা হবে বান্ধবী সেই পেজ 3 মহিলাই দিয়েছে। চলে আগামীকাল তার ছেলে বিদেশ থেকে আসছে, এখানে তাদের ছেলে মেয়েদের নিয়ে তারা টাই আপ করার প্ল্যান করছে। তোরে রিয়া জানিয়ে দেয় কোনোভাবেই সংশেষে আগামীকালও সে যাবে না সেই বোকা বোকা ছেলের সামনে। তো এদিকে আবার ঘরে ফোনের রিং বেজে উঠতে থাকলে রিয়া আর সাধন দুজনেই চমকে যায়। এখানে সাধনকে বলতে থাকে শান বলে সম্বোধন করে আজকে রাত তার স্বপ্ন না সত্যি সে সত্যি বুঝতে পারছে না। তুমি গেস্ট রুমে থাকা ফোনটা ধরতে গিয়েও সে ধরেন ভেবে তার স্বামী তাকে ধরে ফেলতে পারে। রুমের বাইরে গিয়ে ড্রয়িং রুমে থাকা ফোনটা সে ডিসপ্লেকে দেখায়। বিধান কল করেই তাকে বলতে থাকছে অনেকক্ষণ ধরে তার মোবাইলে সে চেষ্টা করেছে কিন্তু বেজে কেটে গেল, তাই সে ল্যান্ডলাইনে করেছে। সে এখানে ঘুমোচ্ছিল। উত্তরে রি বলে না সে ঘুমোয়নি, সে তার জন্য অপেক্ষা করছে কতক্ষণে সে আসতে চায়। উত্তরে বিধান হয়তো আর ঘন্টা খানেকের মতো লাগবে তার আসতে সময়। এটাও জানাতে বলে না যে তাদের পাড়ার মধ্যেই সেই আসামি আছে, সেই বিষয়ে তাদের কাছে একেবারে এভিডেন্স আছে, কিন্তু এখনো পর্যন্ত
মতো সেই পাখিকে তারা ধরতে পারে। এখানে জানিয়ে দেয় যে পুলিশ অফিসাররা টহল দিচ্ছিল এবং তার বাড়িতেও এসেছিল তার অনুপস্থিতিতে। তার উপস্থিতি না থাকায় সে তাদের এখানে কোনোভাবেই সার্চ করতে দেয়নি। বিধান বলতে থাকে যে সেই আসামিকে যদি তারা ধরতে পারে তাহলে তার প্রমোশন হবে। তোরে রিয়া বলতে থাকে আর পরের বারে একজন হাই সোসাইটির পার্টিতে অনারেবল গেস্ট হবে, তাই তো? এই কথাটা শুনে বিধান হেসে ওঠে আর রিয়াকে বলতে থাকে প্রার্থনা করতে থাকতে তার জন্য। এদিকে আবার দেখাতে থাকে তাদের বাড়ির বাইরে দাঁড়িয়ে পুলিশরা যে টহল দিচ্ছে তারা কথা বলছেন। পুলিশ বিরক্ত হয়ে বলছে যেমন গরম সেরকম মশার কামড়, লাইফটাই শুধুমাত্র জ্বলে পুড়ে গেল। চারিদিকে পরিবর্তনের হওয়া কত কি পাল্টে যায়, কিন্তু তাদের কপালটা কোনোভাবেই পাল্টায় না। শুধুমাত্র পেটের দায়ে তাদের ক্রমাগত এভাবে কাজ করে যেতে হয়। একজন পুলিশ বলে যে কথাগুলো বলেছে একদম সত্যি কথা বলেছে, কিন্তু তার থেকেও বড় কথা এইসবের থেকে বেরোনো তাদের কাছে কোনো পথ নেই। দিকে দেখায় গেস্ট রুমে গিয়ে রিয়া আবার সাধনকে বলতে থাকে তাদের বাড়ির বাইরে এখনো পুলিশি পাহারা আছে, যায়নি, আসছে যাচ্ছে সে নিজেও বুঝতে পারছে না, সে খুব কনফিউজ। রিয়া বলতে থাকে শানকে সে কি করে ঘর থেকে পালাতে সাহায্য করবে সেটাই সে বুঝতে পারছে না। এখানে বলতে থাকে যে সেও এখানে ভীষণভাবে কনফিউজ যাওয়া কারোর বোঝা যাচ্ছে না, তারও এখানে এরকম বারবার মনে তাদের আসার কথা না, তারাও হয়তো চলে আসছে। একজন ব্যক্তির কথা বলতে থাকে বড় টুপি পরা চশমা পরা লোক, তবুও এখানে সাধন যেন পালিয়ে শ্বাস ফেলতে পারছে না। এরপরই দেখানো হতে থাকে যে রিয়া বুদ্ধি করে এর পেছনের দরজা দিয়ে তাকে অর্থাৎ সাধনকে পালানোর ব্যবস্থা করে দিচ্ছে। পেছনের দরজা দিয়ে বেরোতে গেলেই তখন পুলিশের লোকেরা এসে তাদের সাবধান করে দেয়, থামিয়ে দেয় একসাথে। রিয়ার মুখটা দেখতে পায় না বলে তাকে সম্বোধন করতে পারেন। পুলিশ অফিসার বলতে থাকে যে তার সাথে তো কোনো মহিলার থাকার কথা ছিল না। উঁচু রাঙ্গের পুলিশ অফিসার বলতে থাকে যে সঙ্গিনী ছাড়া এখন আর হয়তো সন্ত্রাসবাদও হয় না। পরে পুলিশ অফিসার তার হায়ার র্যাঙ্কের পুলিশকে বলে যে মহিলাটাকে চেনা পরিচিত মনে হয়। রিয়া আর সাধনকে তাদের দিকে ফিরতে বললেই সাধন রিয়াকে হাত ধরে ছুটতে বলে এবং তারা দৌড়তে থাকে। তাদের পেছনে এখানে পুলিশরাও তারা করতে থাকে এবং তাদের উপর ফায়ার করতে থাকে। দিকে দেখানো হতে থাকে যে ভোর হয়ে গেছে। রিয়া আর সাধন একটা অ্যাম্বুলেন্সের মধ্যে লুকিয়ে পড়েছে। অ্যাম্বুলেন্সটা চলতে থাকছে এবং তার মধ্যে তাদের পুরনো ইউনিভার্সিটির বান্ধবী মালার সাথে দেখা হয়েছে। মেয়ে অসুস্থ থাকায় অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাচ্ছি। রিয়া আর সাধনের মালার সাথে দেখা হলে তারা প্রথমে অভিবাদন জানায়, কুশল বিনিময় করে। জিজ্ঞেস করে তার সাথে থাকা মেয়েটিকে, উত্তরে মালা জানায় সেটা তার মেয়ে। ভীষণ জ্বর এসেছে, ভীষণ অসুস্থ, তাই সে তাকে নিয়ে যাচ্ছে হাসপাতালে। রিয়া এখানে মালার কাছে জানতে চায় যে তার বাবা কোথায়। উত্তরে মালা জানায় যে তার কোনো বাবা নেই, সেই তার মার বাবা। জিজ্ঞেস করে ইউনিভার্সিটির সময় তার যে বয়ফ্রেন্ড ছিল নিখিল, তার কি খবর। উত্তরে এখানে মালা বলতে থাকে তাকে সে অনেকদিন আগেই ছেড়ে দিয়েছে এবং তাদের সম্পর্কটা ভালোভাবে চলতে পারে কোনোভাবেই তার মেয়েটা নিখিলের মেয়ে না। ড্রাইভার গাড়ি থামিয়ে বলতে থাকে সামনে মিছিল আসছে, তাই সে গাড়ি থামিয়ে বলতে থাকে যে তার অসুস্থ, তার যদি মনে হয় সে মিছিলের উপর দিয়ে গাড়ি চালাতে পারে। সুযোগ দেখে সাধন আর রিয়া অ্যাম্বুলেন্স থেকে বেরিয়ে পর তারা দুজন আবার মিছিলের মধ্যে দিয়ে হাঁটতে থাকে। মিছিলের মধ্যে কিছুক্ষণ রিয়া সাধনকে তার কাছে দেখতে পায় না, তারপর দেখতে পায় যে মিছিলের সম্মুখ ভাগে দাঁড়িয়ে নাড়া লাগাতে লাগাতে সাধন আসছে আর সাধনকে নিয়ে আবার সেই মিছিল থেকে বেরিয়ে যায়। আবার দেখাতে থাকে যে তারা দুজনে পালিয়ে পালিয়ে একটা কফি শপে এসেছে। এখানে সাধনকে জিজ্ঞেস করতে থাকছে যে সে ঠিক আছে কিনা। এখানে সাধনের শরীর খুব অসুস্থ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আবার বলতে থাকে এভাবে কতদিন চলবে, কতদিন সে পালিয়ে বাঁচতে পারবে। এখনই সেখানে একজন লাল পোশাক পরে মানুষ চলে আসে, মুখে মোটা ফ্রেমের চশমা। তাকে দেখে এখানে সাধন ভীষণ ভয় পেয়ে, যেরকম যার বিষয়ে কথা বলেছিল সে আগের দিন রাতে রিয়াকে, এই ব্যক্তিটি এখানে সাধনকে ধরতে গেলে সেই ব্যক্তিটিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর বলতে থাকে সাধনকে সে যতক্ষণ আছে তার কেউ কোনো ক্ষতি করতে পারবে। এদিকে আবার দেখাতে থাকে যে রিয়া সাধনকে নিয়ে তার বাড়িতেই ফিরে এসেছে আর আবার রাত হয়ে গেছে। এখানে রিয়া সাধনের গায়ে হাত দিয়ে বলতে থাকে তার তো ভীষণ জ্বর এসেছে। তোরে সাধন বলতে থাকে যে তার এটা পুরনো অসুখ, যেদিন আসে খুবই ভোগাটা, যদি জ্বরের ওষুধ পায় তাহলে তার খুব ভালো হয়। এদিকে দেখাতে থাকে বাড়ির বাইরে তখনও পুলিশি পাহারা টহল দিচ্ছে। এদিকে আবার রিয়া নিজের ঘরে ওষুধ নিতে তখনই সে অনুভব করতে পারে যে তার পেছনে এই তাদের কাজের মেয়ে মিনু দাঁড়িয়ে। মিনুকে বলে সে তো তাকে ঘুমিয়ে পড়তে বলেছিল, আবার সে উঠে এসেছে কেন। তোরে মিনু ভয় পেয়ে বলতে থাকে বাইরে বাগানে পুলিশ টহল দিচ্ছে, সে দেখে এসেছে, তার ভয় লাগছে। রিয়া উঠে গিয়ে এখানে মিনুকে বলতে থাকে যে ভয় পাওয়ার মতো কিছুই হয়নি। দাদাবাবু অর্থাৎ বিধান তাকে কল করে জানিয়েছে কিছুক্ষণের মধ্যেই সে হয়তো বাড়ি ফিরে আসতে পারে, তাই তাকে ভয় পেতে হবে। এদিকে দেখায় রিয়া আবার সাধনের কাছে গেস্ট রুমে গিয়ে তাকে ওষুধ দিয়ে সাধন রিয়ার গায়ের গন্ধ নিয়ে বলতে থাকে তার গায়ের গন্ধটা আগের মধ্যে খুবই সুন্দর, কিন্তু জেলের গন্ধ খুবই বিশ্রী। তার একসময় মনে হয়েছে যদি কোনোদিন তার নাকে ভালো গন্ধ পায় সে হয়তো বুঝতেই পারবেন। এটা কোনোদিন কল্পনা করেনি তার পুরনো বন্ধু তার ভালোবাসার সাথে আবার দেখা হবে। জানায় সে শুধুমাত্র একটা সুযোগ নিয়েছিল, অথচ সুযোগটা লেগে গেছে এইভাবে সে ভাবতেও পারেনি। একে আবার অতীতের দৃশ্যে দেখানো হতে থাকে সাধন, তার বন্ধু রিজু, এরা সকলে বামপন্থা এবং নকশালের সাথে জড়িয়ে পড়েছে। তাদের সংগঠনেই জড়িয়ে তাদের জিনিসটাকে অ্যাডভেঞ্চার করে তুলেছে এবং রিজুকে একজন প্রফেসর জানান তাদের পথ হয়তো এখন থেকে আলাদা হয়ে গেছে, কারণ তারা বামপন্থাটাকে খুবই অ্যাডভেঞ্চারিজমের জায়গায় নিয়ে গেছে। বর্তমানে দাঁড়িয়ে
দাঁড়িয়ে নকশাল বাড়ির সশস্ত্র সংগ্রাম একেবারে অচল। দিকে আবার দেখাতে থাকে যে সাধন তার বন্ধু রিজুকে নিয়ে গিয়ে প্রফেসর টিকের সাথে সে কথা বলছিল, সে যেন এরপর থেকে তার সাথে নাম এসে একজন পাক্কা রিভিশনিস্ট। দিকে দেখায় রিজু আবার সেই টিকের সাথে কথা বলে জানতে চাইছে তাহলে কি সে বলছে পন্থার সংজ্ঞাটাই একেবারে পাল্টে যায়। প্রফেসর টিকে বলতে থাকে এটা কোনোভাবেই তারা যেভাবে জিনিসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এভাবে চলতে থাকতে থেকে বামপন্থা জিনিসটাই একেবারে মুছে যাবে। বিভাগা আন্দোলনের মধ্যে দিয়ে একজন বড় নেতা চারু মজুমদার এসেছিলেন, তার মতো নেতৃত্ব কি কেউ কোনোদিন দেখেছে? এদিকে আবার অতীতের দৃশ্য দেখানো হতে থাকে। সাধনের বন্ধুরা রিয়াকে বলছে যে রিয়ার বিষয়টা নিয়ে তার এবার একটু গম্ভীর হওয়া উচিত, ভেবে দেখা উচিত। সাধন বলতে থাকে এখানে লেখকের ছল রিয়াকে এই তুচ্ছ জিনিসের মধ্যে জড়িয়ে না ফেলা উচিত। রিয়া তার কাছে নীরার মতো। সামাজিক কাঁথা সেলাই তুচ্ছ তাচ্ছিল্য করে স্ফুরিত হয় একটা মুহূর্ত, সেই মুহূর্তেই সে চেয়ার থেকে উঠে তার পায়ের কাছে। সকল বন্ধুরা তার কবিত্ব দেখে বাবা করে ওঠে। এখনই সেখানে রিয়া উপস্থিত হয়ে বলে তার সাথে কিছু কথা বলার আছে বলে তাকে টেনে নিয়ে যায়। রিয়া একটা টেবিলে সাধনের সাথে বসে বলতে থাকে এখানে জিনিসটা কিন্তু আর কখনোই ভালো লাগছে না, তাদের সম্পর্কটা আর কোনো দিকেই এগোচ্ছে না। তোরে সাধন বলতে থাকছে অনেকটা দেশের মধ্যে বামপন্থার মতো তাদের অবস্থা। ঠিক আবার দেখাতে থাকে রিয়া এখানে সাধনকে বলছে যে বাড়িতে তাদের সম্পর্কটা নিয়ে আর কিছু করতে পারছে। বাবা বিজনেস ট্রিপে বেরিয়েছে আর তার মা আরো মিসবিহেভ করতে শুরু করেছে, মাথাচাড়া দিয়ে উঠছে, কোনোভাবে তার মাকে সামলাতে পারছেন। তোরে সাধন বলতে থাকে পার্টির কাজের জন্য তাকে 10 দিনের জন্য এখন বাইরে যেতে হবে। রিয়া বলে সে জানে, সে যাই বলবে যাই করবে সবই ব্যর্থ। সাধন এই জীবনটা বেছে নিয়েছে, তাকে বলা না বলা একই জিনিস হবে। এটাও সে বলে দেয় যে ফিরে এসে দেখা হবে কিনা সেটাও সে বলতে পারছে না। দিকে আবার বর্তমানে দৃশ্যে দেখানো হতে থাকে সাধন বলছে রিয়াকে এত কিছু চেষ্টা করার পরও সে কিছুই পরিবর্তন আনতে পারেনি। তখন এদিকে দেখানো হতে থাকে বাইরে থেকে পুলিশ অফিসার মিলে টর্চের আলো দিচ্ছে রিয়ার বাড়ির ভেতর। রিয়া এই জিনিসটা দেখে ঘরের ভেতরে আলো নিভিয়ে সাধন এখানে ভীষণ ভয় পেয়ে যায়। রিয়া বলতে থাকে এবার সে কি করবে সে বুঝতে পারছে না। এরা কোনোভাবেই তাদের পেছন ছাড়বে না মনে হয়। আবার দেখানো হতে থাকে পুলিশের কোয়ার্টারে এখানে বিধানকে ডিআইজি প্রজ্ঞা চ্যাটার্জি জ্ঞান দিতে থাকছে। প্রজ্ঞা চ্যাটার্জি বলতে থাকছে এখনো পর্যন্ত সেই দাগী আসামি সাধন সেনকে তারা ধরে উঠতে পারলো না। আসামির মনের মধ্যে ঢুকতে হবে, তাদের মানসিকতা বুঝতে হবে। বিধান এখানে তাকে উত্তেজিত হতে না বলে উত্তরে এখানে প্রজ্ঞা বলতে থাকে সে কোনোভাবে উত্তেজিত হচ্ছে না, তো আরো ভালো করে বিষয়টা তাকে দেখতে হবে। বলতে থাকে সে তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে। বলতে থাকে তার সর্বোচ্চ হয়তো ভালোভাবে হচ্ছে না জিনিসটা, কাজটা এখানে কোনোভাবেই কমপ্লিট হয়নি এখন। বিধান বলতে থাকে তারা তো শেষ পর্যন্ত মানুষ। উত্তরে প্রজ্ঞা বলতে থাকে তারা কোনোভাবে মানুষ না, আর তারা যদি মানুষ হতো তাদের সাথে মানুষের ভাবে আচরণ করা হতো। অপরাধী দুষ্কৃতীদের ধরতে না পারলে তাদের উপর দোষ দেওয়া হয়, তাদের ভয়ানকভাবে অপমান করা হয়ে গেলে তারপর তাদের উপর আসতে থাকে নানাভাবে নানা দিক থেকে সোশিয়াল এবং পলিটিক্যাল প্রেশার। দিকে দেখাতে থাকে আবার বাড়িতে রিয়া বলতে থাকছে সাধনকে সে কেন এলো, সে কেন এসে আবার সব ওলট পালট করে দিচ্ছে। সাধন রিয়ার চোখে জল দেখে বলে তাকে কাঁদতে না। এদিকে আবার অতীতের দৃশ্যে দেখানো হতে থাকে যেখানে রিয়া কেঁদে কেঁদে সাধনকে বলতে থাকছে যে এতদিন ধরে সে কোথায় ছিল, তার সাথে কোনো রকম কন্ট্যাক্ট করে। এখানে তার কাছ থেকে কথা নেওয়ার চেষ্টা করে যে তাকে না বলে না জানিয়ে কোথাও এভাবে যাবে না সে। এদিকে বর্তমানে আবার দেখাতে থাকে সাধন বলছে যে সে থাকতে চাইলেও কোনোভাবে থাকতে পারবে, স্বেচ্ছা এরকম জীবন বেছে নিয়েছে আর এরকম জীবন এদের নির্দিষ্ট কোনো জায়গা হয় না। এখানে ভীষণ ক্লান্ত কিন্তু তবুও তাকে পালাতে হবে। এদিকে আবার অতীতের একটা দৃশ্য দেখানো হতে থাকে এখানে সাধন তাদের ঘরের চাবি হারিয়ে ফেলেছিল। রিয়া এখানে বলতে থাকে তাহলে তারা কোথায় থাকবে এবার। সাধন বিরক্ত হয়ে রিয়াকে বলতে থাকে সে তার সাথে তার জীবনটা কেন জড়িয়ে, দিন দিন জিনিসটা যত যাচ্ছে তত গুলিয়ে যাচ্ছে। সাধন এখানে রিয়াকে তার জীবন থেকে চলে যাওয়ার কথা বলতে থাকে, ভুলে যাওয়ার কথাও বলতে থাকে। এদিকে আবার রিয়া সাধনকে বলতে থাকে যে এই দিন ধরে এই বৈবাহিক সম্পর্কটা সে বয়ে বেরিয়েছে, সে আর পারছে না। এতদিন বাদে তার সাধনকে দেখে তার আবার নতুন ভাবে পালাতে ইচ্ছা করছে। এখানে তার বিয়ে, তার সন্তান সবকিছু ভুলে যাচ্ছে। বলতে থাকে বাস্তবটা যথেষ্ট করতে কোনোভাবে রিয়া আন্দাজও করতে পারবেন, থেকে টিকিয়ে রাখা দুটো খাওয়া জোগাড় করা অনেক কঠিন বিষয়। রিয়া বলতে থাকে সে যখন পেরেছে তাহলে সেও পারবে। আর আবার দেখাতে থাকে রিয়া আর সাধন ঘর থেকে বেরিয়ে গেছে। সাধন এখানে রিয়াকে বলতে থাকছে তার সাথে থাকা খুবই বিপজ্জনক। বলতে থাকে যে পথকে সঙ্গী করে সে যখন এগিয়েছে তাহলে সে তাকে সঙ্গ করে কেন পারবেন না। তখন আবার বলে যে এত কিছুর জন্য সে যখন রিকে ছেড়ে দিয়েছিল তখন এই জিনিসগুলো তার ভুল মনে হয়নি, কিন্তু এখন দাঁড়িয়ে বর্তমানে তার এই জিনিসগুলো ভুল মনে হয়। রিয়া বলতে থাকে রিয়াকে ছেড়ে যাওয়া সাধনের জন্য ভুল ছিলই, তো এখনো সময় আছে, তারা আবার নতুন করে জীবন শুরু করতে পারে। বলতে থাকে কোনটা নতুন কোনটা পুরনো সবকিছু এখন তার কাছে গুলিয়ে যায়। এদিকে দেখানো হতে থাকে রিয়া আর সাধন মিলে বাসে করে উঠে কোথাও যাচ্ছে। গাড়িতে থাকা সকল যাত্রীরা এখানে সাধনকে অদ্ভুতভাবে দেখছে। তারা সন্দেহ করছে যে খবরে যে আসামিকে দেখেছিল তার সাথে সে তুলনা করছে মনে মনে। তারা এখানে ফিসফিসিয়ে সাধনকে বলে যে সাধারণভাবে থাকতে এখানে কোনোভাবে প্যানিক না হয়ে যায়। গাড়ির একজন চালক রিভিউ মিরর দিয়ে এখানে সাধনের উপর নজর রাখার পর হেসে হেসে সে সাধন আর রিয়াকে প্রশ্ন করে বসে যে তাদের হয়তো কোথাও দেখেছে। তোরে সাধন জানায় না তাদের কোথাও দেখেনি। তারা কথাটা এভাবে এড়িয়ে গেলে সেই
বাস ড্রাইভার হি করে হাসতে থাকে, কারণ সে এখানে সাধনের পরিচয় বুঝে আসলে এখানে সেই ব্যক্তি যে সাধনের পেছনে পড়ে আছে। কফি শপেও যার সামনাসামনি হয়েছিল সে সাধনকে ধরতে গেছিল, রিয়া তাকে বাঁচিয়েছিল। এদিকে আবার দেখাতে থাকে যে সাধন আর রিয়া একটা নদীর পাড়ে এসেছে। সাধন বলতে থাকে তার জীবনে সবকিছুই অর্থহীন হয়ে গেছে, কারণ এই বারবার মরে যাওয়ার মাঝখানে অল্প একটু বেঁচে থাকা তার কাছে একদমই অর্থহীন। জন্ম মৃত্যুর মাঝখানে এত যে দুঃখ আছে তার আর ভালো লাগে। রিয়া বলে শুধুমাত্র তো দুঃখ নেই, ভালো খারাপ রাগ অনুরাগ সব মিশিয়ে আছে। এরকমই না হতো তাহলে সে তাকে বাঁচানোর জন্য এভাবে তার সাথে হাত ধরে বেরিয়ে আসতো না। এদিকে সাধন আবার রিয়াকে বলতে থাকে ঠিক বেঠিক জিনিসগুলোই তার কাছে আর কোনোভাবে স্পষ্ট না। তখনই রিয়া সামনে দেখতে পায় যে তার বান্ধবী মালা এবং তার মেয়ে লোনা ওখানে খেলা করছে, এবং এই দৃশ্যটা সে সাধনকে দেখিয়ে বলে জীবনের মানে তার সামনেই আছে, তাকে শুধু ভালোভাবে বুঝে উপলব্ধি করতে হবে। এদিকে আবার দেখাতে থাকে হুট করে বাসে করে রিয়া আর সাধন এসেছিল। গাড়ির ড্রাইভার যে ব্যক্তিটা ছিল আসলে এখানে পুলিশের লোক। হঠাৎ করে সামনে এসে সাধন আর রিয়াকে ধরার চেষ্টা করতো। এখানে রিয়া কোনোভাবে সাধনকে নিয়ে আবার পালিয়ে যায়। এদিকে দৃশ্য আবার পুলিশের কোয়ার্টারে দেখাতে থাকে। বিধান এখানে ডিআইজি প্রজ্ঞা চ্যাটার্জিকে বলছে ওনার প্রতি তার কোনো অ্যাডমিনিশন নেই। প্রজ্ঞা বলতে থাকে যে থাকলেও কোনো সমস্যা নেই, কারণ সে যে দলের হয়ে কাজ করছিল এখন সে তা আউটলট। এখানে বিধান সাধনকে নিজের মতো করে ব্যবহারও করবে, অপরাধী বলে বর্জনও করবে। বিধান বলতে থাকে ম্যাডাম প্রজ্ঞা চ্যাটার্জি আসলে কার দলে। প্রজ্ঞা এখানে বলতে থাকে সে কি বুঝতে পারছে যে রাজনৈতিক জটিলতার মধ্যে দিয়ে তারা কাজ করছে, এর মধ্যে দিয়ে মাথা ঠিক রাখা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এখানে বলতে থাকে বিধানকে তার কি মনে হয় সে পাগল হয়ে যাচ্ছে, উল্টোপাল্টা কথা বলে ফেলছে। উত্তরে বিধান বলে একদমই না, খুব খারাপ সিচুয়েশনেও সে খুব মাথা ঠান্ডা করে গুছিয়ে কথা বলে। বিধান এখানে বলে এখানে ম্যাডাম প্রজ্ঞা শয়তানের উকিল হয়ে খেলতে ভালোবাসেন এরকম কিছু। প্রজ্ঞা বলে কোনোভাবেই এটা না, তবে সেই মাইন্ডলেস বিরুদ্ধে। প্রজ্ঞা বলে যে চারিদিকে এত হিংসা হানাহানি অরাজকতা এগুলো তোর ভালো লাগে না। তোর বিধান বলে সে যদি মাথা ঠিক না রাখে তাহলে তারা কি করে সামলাবে। প্রজ্ঞা বলতে থাকে অহেতুক তোষামত কোনো পরিস্থিতিকেই ঠিক করবে না, জন্য তাদের হাতে পায়ে ভালোভাবে কাজ করতে হবে। দিকে আবার বাড়ির দৃশ্যে দেখানো হতে থাকে। জিজ্ঞেস করতে থাকে সাধনকে সাধন কি তাকে ছেড়ে দিয়ে সত্যি চলে যাবে, তাহলে আবার সে তার একঘেয়ে বৈবাহিক জীবনে ফেসে যাবে। সাধন বলতে থাকে তার জীবনটাও ভীষণভাবে একঘেয়ে হয়ে গেছে, কিন্তু এই একঘেয়েমিটাও ভীষণভাবে ভয়ানক। সেও হয়তো পালাতে থাকবে রিয়ার মতন যতক্ষণ না সে পুলিশের কাছে আবার ধরা পড়ছে। রিয়া বলতে থাকে বহুদিন আগে চাষিদের জন্য তো তারা আন্দোলন করেছিল, কিন্তু এখনো তো সে আন্দোলনের ফলাফল ভালো পজিটিভ কিছু দেখা যায়নি। সাধন বলতে থাকে উত্তরে তারা কিভাবে শুরু করেছিল সেই বিষয় তো রিয়াও জানে, কিন্তু হয়তো তারা হেরে যাচ্ছে। রিয়া আবার এখানে সাধনকে বলতে থাকে এখানে ইউনিভার্সিটি টাইমের কথা, একবার বাড়িতে কলেজ এক্সকারশন বলে কথা বলে তারা দুজনে ঘুরতে গিয়েছিল সুন্দর গ্রাম্য পরিবেশে। সেখানে মোটা লাল চালের ভাত খেয়েছিল আর পুকুরের মাঠে প্রকৃতি কত না সুন্দর ছিল, এবং তারা নদীর পাশে দাঁড়িয়ে সেই দৃশ্য উপভোগ করেছিল। এদিকে তারা দুজন ঘরে বসে এই বিধানের আসার গাড়ির ওয়াচ পায়। এখানে সাধনকে বলে যায় যে বাইরে যাচ্ছে এবং সে যেন ঘরে লুকিয়ে থাকে। বাইরে গিয়ে দরজা খুলে রিয়া বিধানকে রিসিভ করে। বিধান এখানে তার বাকি পুলিশ অফিসারদের বলে যায় যে ঘর সার্চ করার কোনো দরকার, যা কথা হবে আগামীকাল হবে, এখন অনেক রাত হয়ে গেছে, কালের মধ্যে তারা সিচুয়েশন আন্ডার কন্ট্রোল করে নেবে। বিধান বলতে থাকে সে এখনো ঘুমোয়নি কেন, সে তো ঘরের চাবি নিয়েই গিয়েছিল। জিজ্ঞেস করতে থাকে যে সে কি কিছু খেয়েছে, তাকে খাবার গরম করে দেবে। উত্তরে বিধান বলতে থাকে অফিসে সামান্য কিছু খেয়েছে, খাবার তার কোনো ইচ্ছে নেই, কিন্তু সেই আসামিকে এখনো তারা ধরতে পারে। এদিকে দেখা ঘরের মধ্যে সাধু নিজে থেকে ইমাজিনেশন করতে থাকে, জানলার বাইরে দিয়ে কল্পনা করে যে বামপন্থার মিছিল বেরিয়েছে এবং স্বৈরাচারী শাসন ধ্বংস হোক এই বিষয়ে নাড়া লাগানো হচ্ছে। সাধনের এখানে তার সমস্ত এতদিনের কৃতকার্য এবং তাকে ছাড়া এতদিনের ঘটনা মনে পড়তে থাকে। তারাও সফল হয়নি তাদের কাজে, এগুলো ভাবতে থাকে। বিছানার মধ্যে শুয়ে শুয়ে সেও নিজের চোখের এতদিনের জমানো জল ফেলতে থাকে। এদিকে আবার দেখাতে থাকে ঘরে বসে বিধান আর রিয়া কথা বলছে তার সাথে যে পুলিশরা এসেছিল আবার সার্চ করার মতলবে ছিল, সে সেটা হতে দেয়নি। উত্তরে রিয়া বলে একদমই ঠিক করেছে, তাদের এই জিনিসটা কেন মনে হবে যে তাদের বাড়িতে একজন ক্রিমিনাল থাকবে। বিধান বলতে থাকে যে সাধন সেন কোনোভাবে একজন পেটি ক্রিমিনাল নয়, বড় ইউনিভার্সিটির খুবই ব্রাইট স্টুডেন্ট সে। এই জিনিসটা মনে হতেই পারে যে একজন পুলিশ অফিসারের বাড়িতে লুকানোটা সব থেকে বেশি নিরাপদ। বলতে থাকে সে এখানে রিয়াকে একটা থিওরি দিতে চাইছে, তো শুধুমাত্র মিনু আর রিয়া ঘরে আছে, ঘরে নেই, আর মিনু দরজাটা খুলে দিয়েছে মিসেস দেখে আসার জন্য। মিনু আর মিসেস দিয়ে কথা বলছে, আর তার সাথে হয়তো রিয়াও যোগ দিয়েছে, হয়তো খেয়াল করতে পারবে না তাদের কথার মাঝখানে। দরজা দিয়ে গেস্ট রুমে তো একজন ঢুকে যেতেই পারে, এটা কি এখানে অসম্ভব কিছু? উত্তরে রিয়া বলে কোনোভাবেই না, সম্ভব একদম। রিয়া এখানে বলতে থাকে সেও তাকে একটা থিওরি দিতে চাইছে, এখানে তো আরো অনেক কিছু সম্ভব হতে পারে। রিয়া বলতে থাকে হয়তো যেভাবে বিধান বললো সেভাবে এই বাড়িতে এসেছে সাধন সেন, হয়তো এখানে রিয়ার পুরনো বন্ধু এবং এক্স বয়ফ্রেন্ড। সে এই ইউনিভার্সিটি থেকে সাধন সেন পড়াশোনা করেছে, সে একই ইউনিভার্সিটিতে তো রিয়াও পড়াশোনা করেছে, হয়তো এখানে রিয়াই শেল্টার দিয়েছে সাধন সেনকে। বিধান এখানে বলতে থাকে তার মাথাটা একদম খারাপ হয়ে গেছে, কারণ এই সমস্ত জিনিসপত্র সাধন সেনের জন্য। বিধান এটাও বলে যে এতক্ষণ অফিসে সে সমস্ত কিছু খুঁজে বেরিয়েছে, ভালোভাবে তল্লাশি করেছে, কিন্তু দেখে মনে হচ্ছে যে সাধন সেন ব্যক্তিটা একদম হাওয়ায় মিশে গেছে, তার সাথে তার প্রমোশনটাও হাওয়ায় মিশিয়ে দিয়েছে। এখানে হেসে বিধানকে বলতে থাকে সে মজা করছিল, জানে বিষয়গুলোকে কোনোভাবে। বিধান বলে এখানে যে কিছু জন এক্সপিরিয়েন্স পুলিশ অফিসার এতবারই যখন সন্দেহ
করেছে তারও এখানে মনে হয় তার ঘরের নিচটা একবার নিজের সার্চ করা দেখা উচিত। এখানে বিধানকে ধমক দিয়ে বলে যে তার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে, এখানে হাওয়ার মধ্যে সমস্ত কিছু ভেবে যাচ্ছে, রাত হয়ে গেছে, আর তাকে ধমক দিয়ে বলে ঘুমিয়ে পড়তে। এদিকে দেখাতে থাকে মোটামুটি ভোর হয়ে গেছে। নিজের ঘর থেকে বেরিয়ে এক বোতল জল নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকলে তাদের বাড়ির কাজের মেয়ে মিনুরও তার প্রতি সন্দেহ, আর সেই ব্যাপারটা বুঝে মিনুর দিকে ঘুরে তাকালে সে আবার সিঁড়ি দিয়ে উপরে উঠেছে। এদিকে দেখায় রিয়া আবার সাধনের গেস্ট রুমে এসে বলছে 4টে বেজে গেছে, এবার তাকে এখান থেকে পালাতে হবে। সাধন এখানে রিয়ার কাছে স্যারেন্ডারের কথা বলতে থাকে হাজবেন্ড বিধানকে যেন সে ডেকে আনে। বলতে থাকে এই মূর্খ প্রতিপন্ন নিজেকে করানোর জন্য সারা রাত ধরে সে এত কিছু করেন। তারপর এখানে সাধনকে সে কিছু টাকা দেয়, বলে সাধন সবসময় তার মনে থাকবে, কোনো হারিয়ে যাবে না। সাধন বলে আজকে এখান থেকে তার বন্ধুর থেকে অনেক কিছু সে নিয়ে যাচ্ছে, টাকাটা তার লাগবে না। তোরে রিয়া বলে সে রোজ সকালে একটা স্কুলে বাচ্চাদের পড়ে, টাকাটা তার হাজবেন্ডের না তার নিজের। জানি না আবার কোনোদিন তাদের একসাথে দেখা হবে কিনা, তাই শেষ অনুরোধটা যেন রাখে এখানে সাধন। রিয়া এখানে বলতে থাকে তারা এত কিছু নিয়ে লড়াই করে তো কিছু হয়নি, কিন্তু ভবিষ্যতে আদৌ কি কিছু হবে। বলতে থাকে সে ভীষণভাবে ক্লান্ত হয়ে গেছে, সে পালাতে চাইছেন কি এখানে কোনোভাবেই তার কাছে থাকতে পারে না। রিয়া বলতে থাকে জমি নিয়ে এত লড়াই হয়েছে, অথচ আজকে তার অর্থাৎ সাধনে থাকার মতোই কোনো জায়গা নেই। রিয়া এখানে বলে সাধনকে যে এই জীবনটা থেকে বেরিয়ে এখনো উচিত চেষ্টা করার, নতুন ভাবে বাঁচার, নতুন ভাবে কিছু তৈরি করার। তাদের যে দল এবং তার উপরেও বড় দল মূলস্রোত কি এখানে তাকে ঠাঁই দেবে, আদেও দিয়েছিল কোনোদিন। তারপরই কথা শেষে এখানে রিয়া বলে আজকের রাতটা স্বপ্ন নয়, একদমই সত্যি। এদিকে দেখাতে থাকে ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় সাধন আবার একবার রিয়ার দিকে ফিরে তাকায়। রিয়া চোখে জল নিয়ে তাকে বিদায় দিতে গিয়ে সাধন দেখতে পায় ঘরের ভেতর থেকে রিয়ার স্বামী বিধান নেমে এসেছে। এই দৃশ্যটা দেখে সাধন সেন সেখান থেকে চলে যায়। বিধান এখানে এক দৃষ্টিতে অনেক প্রশ্নের চোখে তাকিয়ে থাকে তার স্ত্রী রিয়ার দিকে। এখানে বিধানের দিকে তাকিয়ে ভয় পেয়ে যায়, কোনো এখানে উত্তরও দিতে পারে না। এদিকে দেখাতে থাকে রাস্তা দিয়ে আবার সাধন সেন দাগিয়ে আসামি পালাতে শুরু করেছে। পুলিশের গাড়ির সাইরেনের আওয়াজ শুনে পুলিশের গাড়িও চারিদিকে তাকে ছুটে ছুটে খুঁজে বেড়াচ্ছে। এভাবেই তিনজনের একটা নতুন সমীকরণে অলিখিত জার্নি চলতে থাকে। এমনই সকল গল্প জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।